ইতিহাসের চাকা কি সবসময় একই নিয়মে ঘোরে, নাকি এক একটি বাঁকে এসে বদলে যায় রাজনীতির চিরচেনা ব্যাকরণ? 1981 সালের 17ই মে রক্তচক্ষু উপেক্ষা করে এক ঝড় বৃষ্টির দিনে ঢাকায় এসেছিলেন শেখ হাসিনা। এরপর 2007 সালের 5 মে সেনা সমর্থিত 1/11 সরকারের নিষেধাজ্ঞা আর মামলা হামলার ভয়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে আবারও তিনি ফিরেছিলেন এই বাংলায়। কিন্তু 2024 সালে 5 আগস্টের পর কি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি সম্ভব? প্রায় 2 বছর ধরে দিল্লির অতিথি হয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কি এবারও কোনো আন্তর্জাতিক গ্রিন সিগন্যাল ছাড়াই কেবল জনসমর্থনের ওপর ভর করেই বাংলাদেশে ফিরতে পারবেন? শেখ হাসিনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখানো হয় তার প্রতিকূল পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকে। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধু হত্যার সময় দেশের বাইরে থাকায় বেঁচে যান 2 বোন, শেখ হাসিনা ও শেখ রেহেনা। দেশের রাজনীতি তখন থমথমে, আওয়ামী লীগ উপদলে বিভক্ত আর ছিন্ন ভিন্ন। ঠিক সেই মুহূর্তেই 1981 সালে নির্বাসিত অবস্থাতেই তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের বাধা সত্ত্বেও তিনি দেশে ফেরেন। ইতিহাসের দ্বিতীয় পরীক্ষা আসে 2007 সালে। 1/11-এর সেনা সমর্থিত সরকারের সময় শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। পেরোলে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পর তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু সেবারও তিনি কোনো দেশের সবুজ সংকেতের অপেক্ষা করেননি। ওয়াশিংটন থেকে লন্ডন হয়ে 5ই মে ঢাকা বিমানবন্দরে যখন তিনি পা রাখেন, তখন লাখো নেতাকর্মীদের উপস্থিতি তৎকালীন ক্ষমতাধরদের পিছু হটতে বাধ্য করেছিল। এই দুইটি ঐতিহাসিক ঘটনায় আজ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশার মূল জ্বালানি। তারা মনে করছেন এবারও পরিস্থিতি ঠিক তেমনই হবে। কিন্তু আসলেই কি তাই? টানা 15 বছরের বেশি সময় ক্ষমতা থাকার পর 2024 সালের 5 আগস্ট এক নজিরবিহীন ছাত্র জনতার আন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনা আশ্রয় নেন ভারতে। আওয়ামী লীগের পক্ষ থেকে শুরু থেকেই এই আন্দোলনকে একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দাবি করা হচ্ছে। সমর্থকদের এই যুক্তির পেছনে হাওয়া দিয়েছেন স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্য। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেছিলেন, এই আন্দোলন কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি মেটিকুলাস ডিজাইন। আওয়ামী লীগপন্থী বিশ্লেষকদের দাবি, আন্দোলনের আড়ালে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, পুলিশ হত্যা এবং বিটিভি ভবন বা মেট্রো রেলে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনাগুলো সাধারণ শিক্ষার্থীদের আবেগ ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী ঘটিয়েছে। এই 2 বছরে দেশের একটি বড় অংশের মানুষের মনেও প্রশ্ন জেগেছে যে পরিবর্তনের কথা বলা হয়েছিল তার সুফল সাধারণ মানুষ কতটা পাচ্ছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার পরিস্থিতিতে টানাপোড়েন এবং রাজনৈতিক অস্থিরতা অনেক সাধারণ নাগরিককেই ভাবিয়ে তুলেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন আগের দিনগুলোই ভালো ছিল। বিগত প্রায় 2 বছর ধরে শেখ হাসিনা দিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ভারতীয় সরকারের আতিথেয়তায় তিনি অবস্থান করলেও তার দেশে ফেরা নিয়ে চলছে নানামুখী ভূরাজনৈতিক হিসাব নিকাশ। বলছে শেখ হাসিনা যখনই বড় কোনো সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বাহ্যিক শক্তির চেয়ে জনসমর্থনকে বেশি প্রাধান্য দিয়েছেন। 1981 এবং 2007 সালে যদি তিনি পরাশক্তিগুলোর দিকে চেয়ে থাকতেন, তবে হয়তো কোনোদিনই তার ফেরা হতো না। তাই এবারের সমীকরণেও আন্তর্জাতিক গ্রিন সিগন্যালের চেয়ে দেশের ভেতরের নীরব
জনসমর্থনই তার মূল ভরসা হতে পারে। যদিও বর্তমান সরকার আইনি ও প্রশাসনিক আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু জনমনে দলটির এবং বিশেষ করে শেখ হাসিনার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি। বরং রাজনৈতিক বিশ্লেষকদের মতে 1981 কিংবা 2007 সালের চেয়েও বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার প্রতি মানুষের এক ধরনের সুপ্ত সহানুভূতি এবং আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ইতিহাস বলছে, কোনো রাজনৈতিক দলকে শুধু কাগজে কলমে বা নিষেধাজ্ঞা দিয়ে মানুষের মন থেকে মুছে ফেলা যায় না। যখন দেশের একটি বিশাল জনগোষ্ঠী কোনো নেতার ফেরার প্রতীক্ষা করে, তখন কোনো আন্তর্জাতিক সমর্থন বা বিদেশি গ্রিন সিগন্যালের প্রয়োজন পড়ে না। জনতার এই স্রোতের সামনে কোনো অপশক্তি টিকতে পারে না। আর এই আকাশচুম্বী জনপ্রিয়তার বিপরীতে দাঁড়িয়ে সরাসরি জনগণের মুখোমুখি হওয়ার ক্ষমতা বর্তমান প্রেক্ষাপটে কোনো শক্তিরই নেই। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা যদি দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেন, তবে তার কৌশল কি হওয়া উচিত? অনেক আন্তর্জাতিক বিশ্লেষক মনে করেন, আকাশপথ ব্যবহার করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে আইনি জটিলতা বা গ্রেপ্তারের মুখোমুখি হতে পারে। কিন্তু রাজনীতির মাঠের অভিজ্ঞরা বলছেন ভিন্ন কথা। শেখ হাসিনার উচিত হবে আকাশপথ এড়িয়ে স্থলপথ ব্যবহার করা, বিশেষ করে ভারতের পেট্রাপোল এবং বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করা। কেন এই স্থলপথের কৌশল? আসুন যুক্তিগুলো বিশ্লেষণ করি। প্রথমত, জনতার প্রাচীর। শেখ হাসিনা স্থলপথে বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করলে সীমান্ত থেকে শুরু করে যশোর ও ঢাকার মহাসড়ক পর্যন্ত লাখ লাখ সাধারণ মানুষের যে ঢল নামবে, তাকে প্রতিহত করার ক্ষমতা বর্তমান প্রশাসনের থাকবে না। 1981 সালের 17 মে যেভাবে লাখো মানুষ রাজপথে নেমে এসেছিল, স্থলপথে ঠিক একই দৃশ্যের অবতারণা হতে পারে। দ্বিতীয়ত, প্রশাসনের মনস্তাত্ত্বিক অবস্থান। মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তা এবং খোদ সেনাবাহিনীর সাধারণ জওয়ান থেকে শুরু করে কর্মকর্তাদের একটি বড় অংশই দেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতিতে দিশেহারা। দেশের এই অর্থনৈতিক ও রাজনৈতিক ক্রান্তিকালে শেখ হাসিনার মতো একজন অভিজ্ঞ ও ক্যারিসম্যাটিক নেত্রীকে স্বদেশে ফিরতে দেখলে তারাও আইন ও শৃঙ্খলার ঊর্ধ্বে উঠে তাকে সাদরে আমন্ত্রণ জানাতে বাধ্য হবেন। তৃতীয়ত, ভূরাজনৈতিক বার্তা। স্থলপথে কোনো রাগঢাক না রেখে জনগণের মাঝে সরাসরি চলে আসাটাই হবে আন্তর্জাতিক মহলের জন্য এক স্ট্রং মেসেজ, যেখানে প্রমাণ হবে যে তার ক্ষমতার উৎস কোনো বিদেশি লবিং নয়, বরং খোদ বাংলাদেশের জনগণ। বিগত 2 বছরের অভিজ্ঞতায় দেশের মানুষ স্পষ্ট বুঝতে পেরেছে যে ষড়যন্ত্রের জাল বুনে সাময়িকভাবে কাউকে দূরে রাখা গেলেও মানুষের হৃদয় থেকে উপড়ে ফেলা যায় না। পাকিস্তানের প্রেতাত্মারা ভেবেছিল শেখ হাসিনাকে মাইনাস করে তারা সফল হবে, কিন্তু জনতার এই নতুন জাগরণের স্রোতে তারা খড়কুটোর মতো ভেসে যাবে, এমনটাই মনে করেছেন মাঠ পর্যায়ের বিশ্লেষকরা। শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তিনি দ্রুতই দেশে ফিরবেন। 1981 সালে তিনি ভয় পাননি, 2007 সালেও তিনি পিছু পা হননি। 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে দেশের মানুষের এই নীরব হাহাকার আর ভালোবাসার উপর ভর করে তার এখনই উপযুক্ত সময় স্বদেশে ফেরার। আর সেই ফেরার পথ যদি হয় বেনাপোল সীমান্ত, তাহলে তা হবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় এবং সফল প্রত্যাবর্তন। দর্শক, আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি পারবেন অতীতের মতো সব হিসাব নিকাশ উল্টে দিয়ে আবারও বাংলার মাটিতে জননেত্রী হিসাবে ফিরতে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।